আসসালামু আলাইকুম। আজ শুভ দুপুর। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। আপনি জানেন যে আজকে সকাল 10:30-এ মাননীয় চিফ অ্যাডভাইজার সাথে 6 জন অ্যাডভাইজার, গুম কমিশনের 5 জন ইনক্লুডিং ওনাদের প্রধান জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, আর 8 জন যারা গুমের শিকার হয়েছিলেন শেখ হাসিনার 15 বছরে রুলে, তারা আজকে সবাই আয়নাঘরে ভিজিট করতে গিয়েছিলেন। তার মধ্যে আয়নাঘরগুলো 3টি জায়গায় লোকেশনে আমরা যাই, তার মধ্যে 2টো হচ্ছে র্যাবের লোকেশন এবং আর একটা হচ্ছে ডিজিএফআইয়ের। এবং সেইখানে তাদেরকে কিভাবে রাখা হতো, কিভাবে তাদেরকে টর্চার করা হতো এবং কিভাবে তারা দিনগুলো কাটিয়েছেন। কেউ কেউ আছেন যে যারা 8-9 বছর ছিলেন এবং তার একটা ভিভিড বর্ণনা, এটা মানে শোনা যায় না, মানে এটা ল্যাঙ্গুয়েজ আসলে প্রকাশ করার মতো না। তো এই ভিজিটে এগুলো প্রকাশ পায় এবং এটা যারা ভিকটিম ছিলেন তারা তাদের অর্ডিল বর্ণনা করেন এবং সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন। প্রত্যেকটা আয়নাঘর, যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন এবং এই প্রত্যেকটা স্পটেই যারা ওই স্পটের যাদেরকে রাখা হয়েছিল তারা তাদের ঘটনাগুলো, তাদেরকে কিভাবে আনা হলো, কিভাবে তাদেরকে টর্চার করা হলো, কিভাবে তারা দিন কাটালেন এবং তারা আসলে কেউ তো আছেন যেমন আবদুল্লাহ আজমি, আরমান, ব্যারিস্টার আরমান, তারা 8-9 বছর ধরে ছিলেন, তারা কিভাবে ছিলেন পুরো বর্ণনাটা এসছে। এবং আপনারা জানেন আমরা সবাইকে নিতে পারিনি, আমরা সরি ফর দ্যাট। বাট আমরা যেটা করেছি, আমরা বিটিভির সমস্ত যেগুলো বিটিভির মাধ্যমে সবগুলো আমরা ভিডিও করেছি, করে আমরা সবাইকে আমরা এটা দিয়েছি। আমাদের সাথে শুধুমাত্র 2টা মিডিয়া আউটলেট ছিল। আর এ বিষয়ে ভিজিটটা শেষ হওয়ার পরে মাননীয় চিফ অ্যাডভাইজার একটা বক্তৃতা দেন, আমরা ওইটা আপনাকে এদিকে শেয়ার করিয়েছি। তো আমি আবার এইটা বক্তৃতার থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি যেটা বলেছেন, যা দেখেছি তা বর্ণনা করার মতো না, এটা অবর্ণনীয়। বর্ণনা যদি করতে হয় তাহলে বলতে হয় এটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো কিছু আছে, এই দৃশ্য মনুষ্যত্ববোধ থেকে বহু দূরে। যা হয়েছে এখানে, গুমের শিকার যে কয়জন আমাকে বর্ণনা দিয়েছেন সেগুলো অবিশ্বাস্য, নৃশংস অত্যাচার। যতটাই শুনি অবিশ্বাস্য লাগে। বিনা দোষে তাদেরকে তুলে এনে টর্চার করা হয়েছে। এটাই কি আমাদের সমাজ? এই সমাজ কি আমরা গড়লাম? তিনি বলেছেন গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। এই আয়নাঘর হলো তার একটা নমুনা। যে আবার আমি কোট আনকোট, উনি যেটা বলছেন, যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে, গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয়। তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এভাবে বন্দি করে রাখা হয়েছে। মানুষ হিসাবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। তিনি বলেছেন এটা আমাদের সবার অপরাধ যে এটা আমরা হতে দিয়েছি। যারা করেছে তারা আমাদেরই সন্তান, ভাই, আত্মীয়। এই সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না। প্রধান উপদেষ্টা কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। উনি বলেছেন যে তারা কোদাল হাতে দেয়াল ভেঙে এইসব টর্চার সেল আবিষ্কার করেছে। গুম কমিশনের রিপোর্ট জাতির জন্য একটা বড় ডকুমেন্ট। এটা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে পড়তে হবে। যারা এর সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাব না। আপনারা জানেন কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল যে আয়নাঘরে ভিজিট হচ্ছে না, কিন্তু আপনারা দেখলেন তো আমরা প্রত্যেকটা ঢাকা যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট সেগুলো ভিজিট হয়েছে। এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে
প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। এবং এটার সত্যিকার অর্থে আপনার যদি হিউম্যান রাইটস ওয়াচ, যেটা নিউ ইয়র্ক বেস একটা টপ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের যদি রিপোর্ট পড়েন সেখানে স্পষ্ট লেখা আছে, তাদেরকে সিকিউরিটি ফোর্সের অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে বেশিরভাগ। আমরা আজকে আরও একটা ইম্পর্টেন্ট দিন এই জন্য যে আজকে আপনারা জানেন ইউএন, ঠিক আমরা যখন কথা বলছি ইউএনের হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো, যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। ইউএনের এই রিপোর্টটার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটার উপরে আলোকপাত করবেন আমার কলিগ, আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা হয়তো পত্রপত্রিকায় এর মধ্যেই কিছু কিছু তথ্য দেখেছেন, আর এই রিপোর্টের কিছু একটা হাইলাইটেড কিছু অংশ আমরা এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন যে কীভাবে জুলাই আগস্টের সময় আসলে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, ছাত্রীদেরকে যৌন নির্যাতন করা হয়েছে বা ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আরও নানা ফরম্যাটে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা নিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং এই যে অপকর্মগুলো, এখানে আসলে দল হিসাবে কার কী ভূমিকা ছিল, ব্যক্তি হিসাবে কার কী ভূমিকা ছিল, এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে এসেছে। আমরা আশা করি আপনারা সেখানে এগুলো দেখতে পাবেন। এই রিপোর্টের প্রায় 1400 মৃত্যুর কথা বলা হয়েছে, তা এই জুলাই আগস্ট প্রোটেস্টে আরও কয়েক হাজার আহতের কথা বলা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে ইউএন তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে তদন্ত করে তারা কিন্তু এটা এই তথ্যগুলো পেয়েছে। এখানে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা যে তথ্যগুলো চেয়েছিল, তারা বাংলাদেশ সরকার তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে, এবং তথ্য দিয়ে সরকার যে তাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা আছে। আপনার রিপোর্টের একটা জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, এবং তাদের যারা লিডিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া একটা কোর কমিটির কথা বলা হয়েছে, যেটা নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উনি এই কোর কমিটির বৈঠকের মাধ্যমে সিকিউরিটি ফোর্সেসগুলোকে নির্দেশ দিতেন কীভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই জুলাই আগস্টের প্রোটেস্টটাকে দমন করতে হবে। এছাড়াও আরও সাবেক যে সরকার, তাদের যে রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তাদের কার কী ভূমিকা ছিল সেগুলো পরিষ্কারভাবে বলা আছে। সিকিউরিটি ফোর্সেস থেকে এবং ঢাকার যে সংসদ সদস্য বিভিন্ন এলাকার মানুষকে কীভাবে অস্ত্র সরবরাহ করা হয়েছে এই প্রোটেস্টটা দমন করার জন্য, তার একটা বর্ণনা দেওয়া আছে। এখানে বর্ণনা দেওয়া আছে রিপোর্টটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে পুলিশের ছত্রছায়ায় প্রোটেস্টারদের প্রতি আক্রমণ করেছে, কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে তাদেরকে আক্রমণ করেছে, মানুষকে হত্যা করেছে, এবং নিরাপত্তা বাহিনীগুলোর কোন সদস্যের বা কোন বাহিনীর কী ভূমিকা ছিল এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে উল্লেখ করা আছে। এই রিপোর্টের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রতিক্রিয়া সেটাও আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা আশা করি এটা দেখে নেবেন। আপনি কিছু বলবেন? আজকে যে দুইটা ঘটনা নিয়ে আমরা আসলাম, এই দুইটা ঘটনার আমরা যা দেখেছি এবং কিছু আপনারাও ইতিমধ্যে ফুটেজ এবং ছবিগুলো পেয়ে গেছেন এবং রিপোর্টটাও পেয়ে গেছেন। সো এই দুইটা জিনিস একটু সাম আপ, লাস্ট 15 বছরের যে ব্রুটালিটি এবং এটার একটা বড় উদাহরণ কিন্তু এই দুইটা
রিপোর্ট, যেটা আজকে দুইটা ঘটনা যেটা আজকে পাবলিশ হয়েছে। সো এইটা আমার কাছে মনে হয় যে, আমাদের কাছে মনে হয় যে ওভারঅল লাস্ট 15 বছর কী হয়েছে এইটার একটা মানে ক্ষুদ্র বলবো না, একটা বিশাল অংশ হচ্ছে এই দুটা জিনিস। এইটার ভিত্তিতে আমার মনে হয় লাস্ট মানে কসাই শেখ হাসিনার যে লেগেসি, এইটা সাম আপ করার একটা বড় অংশ এই দুইটা। এনিওয়ে, সো আপনারা এখন যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন মহোদয় ভিজিট করবেন। আজকে আমরা অলরেডি দেখেছি বিভৎস বর্ণনা, আমরা নানা জায়গা থেকে অকল্পনীয় লোমহর্ষক বর্ণনা আমরা পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশি বিদেশি মিডিয়ায় কারা গিয়েছিলেন এবং এইটার বিষয়ের ক্রাইটেরিয়াটা কিরকম ছিল? আপনার প্রথম প্রশ্নটা, আমরা দ্বিতীয় প্রশ্ন, রিজার্ভেশন কোন গ্রুপের থেকে কোনো রিজার্ভেশন ছিল কিনা? আর আরেকটা জিনিস আমি বলে নেই যে গুম কমিশনের রিপোর্টের পরেও অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে বেশ কিছু লোকের নামে, তারা অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। একটা বিশেষ বাহিনীর লোকজন যারা আমরা দেখতে পাচ্ছি তারা গ্রেপ্তার হয়নি। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য। আমি আপনার প্রথম প্রশ্নটা বলি যে আমরা যে জায়গাগুলো গেলাম, আপনারা দেখেছেন, এটা ছবি আমরা দিয়েছি, খুবই টাইনি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম, এবং এটা যে প্যাসেজ খুবই দূর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই ইট ভেঙে ওইটার থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে। তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেই জন্য আমাদের আইডিয়া ছিল যে আমরা বিটিভির থেকে নিব, বিটিভির এবং পিআইডির থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি, বিটিভির থেকে আমরা টেলিভিশনের দুটো ক্যামেরাম্যান নিয়েছি, এবং আমাদের নিজস্ব যারা প্রেস উইংয়ের একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন। এছাড়া আমরা বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নেত্র নিউজ জানেন, সে বাংলাদেশ ফোকাস একটা নিউজ ওয়েবসাইট, এবং তাদের এই যে আয়নাঘরের বিষয়ে তাদের যথেষ্ট অবদান আছে। তারা কিন্তু এটার সাথে ডগেডলি তারা কিন্তু এই জিনিসটা পার্সিউ করছিল সেই স্টোরিটা, তো তাদেরকে আমরা নিয়েছি। আর একজন সাংবাদিকও ছিলেন। এর বাইরে আমরা নিতে পারিনি, আসলে লজিস্টিক্যালি এটা খুব চ্যালেঞ্জিং ছিল এইটা নেওয়ার বিষয়টা। আর আপনি যেটা বললেন যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, আমরা গুম কমিশন কাজ করছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা এগুলো এই কেসগুলো দেখছে তারাও কাজ করছে। আপনারা যথাসময়ে এগুলো রেজাল্ট পাবেন। আমি ওই সমকালে কাজ করি, আমার নাম অমিত সুপাল। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, এটা হলো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার মনে হয় আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন নাকি? জি জি আমি ছিলাম। তো আপনার কি মনে হয়েছে যে কোনো আলামত নষ্ট করা হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, এবং করলে পরে সেটা কারা করেছে সেটা সম্পর্কে একটু বলবেন? না, আলামত নষ্ট করা হয়েছে কি হয়েছে না সেটা গুম কমিশন দেখছে, এবং সেই অনুযায়ী এটার উপরে যখন কেসগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদের প্রসিকিউটররাও দেখছে। আমরা প্রত্যেকটা জিনিসগুলো দেখছি, এবং সেই আলোকে আমরা যেটা করেছি যে এটা এখন এই একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। তো সেই বিষয়টা এখন মনে হওয়া, এটা তো লিগ্যাল বিষয়, ওরা এটা ডিসাইড করবেন, ওনারা বলবেন যে কিভাবে এটা আদৌ হয়েছে কি হয়ে নাই। তবে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে, যেটা বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে রুমটা একটু ছোট টাইনি ছিল, সেটাকে মানে ওইটা ভেঙে, দেয়ালটা ভেঙে এটাকে বড় দেখানো হয়েছে। বাট এটা কি সত্যিকার অর্থে এটা কি এটা কি একটা ইচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত না, এগুলো তো গুম কমিশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা বিচার করবেন। এবং সেই জন্য আমরা যেটা এটা গুম কমিশনের থেকে বলা হয়েছে যে এই প্রত্যেকটা এই জায়গাগুলো এখন সিল করা থাকবে আনটিল ফার্দার ইনভেস্টিগেশন, এটার উপরে ইনভেস্টিগেশন হবে আরও। শহীদ ভাই, আমার নাম বেলায়েত হোসেন, এখন টেলিভিশনে কাজ করি। যখন আয়নাঘর পরিদর্শন করছিলেন আপনারা, এর মধ্যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে 1400 মানুষ হত্যা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, এবং 11,000-এর বেশি আহত হয়েছে, শিশুদের কথা বলা হয়েছে। এবং এই
হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার কথা বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শব্দটা উল্লেখ করা হয়েছে, মানে দলের সাধারণ সম্পাদক। আমরা যখন দেখি যে এই আয়নাঘর এইসব হত্যাকাণ্ড নিয়ে ব্যক্তিদের বিচারের প্রশ্ন ওঠে, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের যে দায় এখানে চলে আসে, সেই দায়টা অনেকে এড়িয়ে যেতে চায় এবং এখন অনেকেই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার কথা বলে। তো সেই জায়গায় আওয়ামী লীগের দায় নিয়ে সরকার কি ভাবছে এবং আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকার কি ভাবছে? না, আমরা এই বিষয়ে বারবার কিন্তু বলেছি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন ইউএনের হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবং খুনগুলো আপনি দেখেন না, কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে, তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো। এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে আর এই যে আওয়ামী লীগ পার্টির কী হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এত কিছু তারা তো দেখছে কি করেছে, গত 15টা বছর কি করেছে, তারা উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক আর সেখানে আমাদের কলিগ একটা দিয়েছে যে ওইখানে আপনি দেখতে হলে বড় আপনার টর্চ লাইট নিয়ে যেতে হয়, কি ভয়ঙ্কর। আপনি সত্যিকার অর্থে আপনি যদি ওইখানে একদিন থাকি, দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। এটা আমরা ধারণা করছি, এটা কিন্তু ইনভেস্টিগেশনের পার্ট, এটা ইনভেস্টিগেশন হচ্ছে। সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, এটা আইডেন্টিফিকেশনের পর্যায়ে আছে। আমাদের এটা কাজ। আপনারা জানেন ল্যাটিন আমেরিকাতেও এরকম প্রচুর লোক, হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে। তো ওদের বিচারে আনতে বা ওদের যে কোথায় কোথায় এদেরকে রাখা হয়েছিল, কোথায় কোথায় এদেরকে বডি ডাম্প করা হয়েছে, এটা জানতে দেখা যাচ্ছে যে কয়েক দশক পর্যন্ত লেগে গেছে। তো আমরা তো মনে করি যে আমরা যে 6 মাসে যেটা অ্যাচিভ করেছি, যে পুরো বিষয়টা জানা, মানুষকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, আমরা বলবো যে একটা আমাদের বড় রকমের অ্যাচিভমেন্ট। এবং আমরা আমাদের গুম কমিশন কাজ করছে, আমাদের সিকিউরিটি ফোর্স কাজ করছে, আমাদের তদন্ত সংস্থা কাজ করছে, আমাদের যে কোর্ট আইসিটি তারা কাজ করছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে খুন করা হয়েছে। বিকজ অনেক, এই যে আজকে আমরা একটা মেয়েকে দিয়েছি, তাকে সে 11 বছর একটা মেয়ে, তার মা সহ আসছিল, সে তার মার এখনও সন্ধান পায়নি, তাই সে কিন্তু এখন অ্যাডাল্ট একটা মেয়ে। তো এই যে আপনি দেখেন যে কি ভয়ঙ্কর আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব এবং এইটার বিষয়ে আপনার সামনে আরও শুনতে পারবেন, আরও জানতে পারবেন। আমরা জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। আপনারা যেটাকে আয়নাঘর বলছেন, অদূর ভবিষ্যতে আবার আমরা এমন শুনতে পাবো কিনা যে এই সরকারের আমলেও কাউকে জিজ্ঞাসাবাদের জন্য এই ধরনের আয়নাঘর রাখা হয়েছে? আপনার 6 মাসে কি দেখেছেন এরকম কোনো? আপনার 6 মাসে আপনারা দেখেছেন? আপনার 6 মাসে আপনি তো এটা খুবই একটা, আপনি যে প্রশ্নটা করলেন এটা, হ্যাঁ, আপনি একটা হাইপোথিসিস করলেন। আমরা তো সবাইকে বলছি, আমাদের যদি হিউম্যান রাইটস ভায়োলেশন হয় আপনারা রিপোর্ট করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে আপনি তো ঠিক না। আর যেগুলো আমাদের সময় যেই রিপোর্টগুলো এসছে কিছু কিছু জায়গায় যে হিউম্যান রাইটসের কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা হচ্ছে, প্রত্যেকটা ঘটনা ইনভেস্টিগেশন হচ্ছে।
প্রত্যেকটা বিষয় আপনার এগুলো আরও আপনারা দেখেন আমরা কি কি করছি। হ্যাঁ, আমি জিয়া, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আজকে যে 114 পাতার যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে আপনারা রিপোর্টটা পাবলিশ করেছে বা এখনো এটা প্রেস কনফারেন্সটা চলছে, আপনারা এটাকে ওয়েলকাম করেছেন। সেখানে একটা পার্টে বলা হয়েছে যে লার্জলি ফর দ্য জেনোসাইড এগেইনস্ট দ্য হিউম্যানিটি আওয়ামী লীগ এবং পুলিশের বাইরে অন্য যেসব সংস্থার কথা তারা উল্লেখ করেছে, এইসব সংস্থাকে কোনো ধরনের ট্রায়ালের বা কোনো ধরনের ব্যবস্থার মুখোমুখি আনা হচ্ছে না। এইটাতে আপনাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। এই যে ইউএনের যে রিপোর্ট আজকে, এই রিপোর্টের যে সুপারিশগুলো দেওয়া আছে, এই সুপারিশগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রত্যেকটা সুপারিশ কার্যকর করার চেষ্টা করবে, যাতে করে এই ধরনের ঘটনার আর কখনো পুনরাবৃত্তি ঘটানোর কেউ সাহস না হয়। আমি স্পেসিফিক্যালি আপনার পুলিশ এবং আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হচ্ছে, এর বাইরে আর কোনো সংস্থা, যেসব সংস্থা ইন্টিমিডেশন করেছে, হাসপাতালে গিয়ে বলেছে যে আপনার আহতদের বা সিভিয়ারলি ইনজুর্ডদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না, এরকম ঘটনাও ঘটেছে এবং সিকিউরিটি ফোর্সের অনেকগুলো সংস্থার কথা ওই রিপোর্টে বলা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে লার্জলি কোনো ধরনের ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্ট নিচ্ছে না, এটাও ওই রিপোর্টে বলা হয়েছে। এটাতে আপনাদের পরিস্থিতি? রিপোর্টটা আজকে রিলিজ হয়েছে, সুপারিশগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের খাতে এসে পৌঁছেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সুপারিশ অনুযায়ী সরকার কাজ করবে। শফিক ভাই, আমি সাগর এনটিভি থেকে বলছিলাম। আপনারা আজকে যে 3টি লোকেশনে গিয়েছেন, সেখানে র্যাবের পরিচালিত একটি ছিল এবং একটা সংস্থার পরিচালিত আরেকটি আয়নাঘর ছিল। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যকার যে সকল বাহিনী রয়েছে সেগুলো সংস্থার কথা শুনছি। তো সেই সংস্থা, তার ব্যাপারে আসলে আপনাদের কি ধরনের সংস্কার পরিকল্পনা রয়েছে বা আপনারা এটা নিয়ে আসলে কাজ করবেন কিনা? আমাদের তো অনেকগুলো রিফর্ম কমিশন কাজ করছে, আমাদের জুডিশিয়াল রিফর্ম কমিশন কাজ করছে, পুলিশ রিফর্ম কমিশন কাজ করছে, এগুলোর অনেকগুলোর আওতায় এই সমস্ত জিনিস পড়বে, আপনি দেখবেন। তো আমরা বাংলাদেশে যত প্রত্যেকটা সিটিজেনের যাতে হিউম্যান রাইটস আপহোল্ড থাকে সেই জন্য আমরা কাজ করছি এবং সেই অনুযায়ী আমরা অবশ্যই নিশ্চিত করব যে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সিকিউরিটি ফোর্স যাতে কারো হিউম্যান রাইটস ভায়োলেশন না করে। আমি দেশ টিভি থেকে জান্নাতুল মোহনা বলছি। জাতিসংঘের যে প্রতিবেদনটি বের হলো সেখানে র্যাব এবং এনটিএমসি কে বিলুপ্ত করার একটি সুপারিশ করা হয়েছে। তো আপনারা সেটাকে কিভাবে দেখছেন এবং রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে বিরত থাকতে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে, সেই বিষয়টা নিয়ে যদি বলতেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু আপনার এই প্রশ্নের জবাব দিয়েছি যে আমরা রিপোর্টটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে পেয়েছে এবং এই রিপোর্টের যে সুপারিশ সেই আলোকে সরকার কাজ করবে, সুপারিশগুলো উপযুক্ত নিয়মে বাস্তবায়ন করার চেষ্টা করবে। শফিক ভাই, আমি মোস্তফা মল্লিক, চ্যানেল আই থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে যতটুকু তথ্য ছিল যে বিভিন্ন বাহিনীর আলাদা আলাদা আয়নাঘর ছিল, এর মধ্যে একটা ছিল হচ্ছে যৌথ বাহিনীর আয়নাঘর, এবং এটা এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিভিন্ন গণমাধ্যম শেষ দিকে ছোটখাটো আকারে করেছে। এই ব্যাপারে আপনারা কিছু পেয়েছেন কিনা, এটা নাম্বার একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে মধ্যম পর্যায়ের সকল কর্মকর্তা সকল বাহিনীর তারা জানতেন যে আয়নাঘর আছে এবং সেখানে গুম করা হচ্ছে অথবা নিয়ে আটকিয়ে রাখা হচ্ছে, তো সেই বাহিনীর কর্মকর্তারাও কিন্তু এখনো দায়িত্বে আছে। একটা উদাহরণ দিয়ে বলি, যখন মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে মানুষজন আসছেন তখন গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করতেন যে এই ক্ষেত্রে এই বাহিনীর কাজ কি, তখন বাহিনী প্রধান থেকে এমনও বলা হয়েছে যে আসলে 1 নম্বর ব্যক্তি সবকিছু জানেন, এটা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করতে হবে না। তো প্রধানমন্ত্রীর কার্যালয় সব জানেন, তিনি খোঁজ খবর নিচ্ছেন, আপনারা প্রশ্ন করবেন না। তো সেই ধরনের ব্যক্তিরাও এখনো দায়িত্বে আছে। অবস্থার দৃষ্টিতে কেউ কেউ বলছেন যে শুধুমাত্র পুলিশই অপরাধী, অন্য কেউ হয়তো নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেটা বুঝিয়েছি। না, আমরা যারা গুম খুনের সাথে যারা জড়িত, সেটা সিকিউরিটি অফিসার হোক আর অন্য কেউ পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্টই হোক, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হচ্ছে, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, কাউকে অ্যারেস্ট হয়েছে। আপনার পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে কথা বলে দেখবেন যে বেশ কিছু কিন্তু সিকিউরিটি অফিসার্সকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো আপনি যদি বলেন যে কিছু হচ্ছে না, তা না, কিন্তু কথা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে আসলাম তো 6টা মাস। আপনি যদি ল্যাটিন আমেরিকা দেখেন, এগুলোর ক্ষেত্রে অনেক বছরের পর বছর লেগে যায়।
আমরা সেই জায়গায় কিন্তু আমরা ডিটারমাইন্ড ওয়েতে আমরা কিন্তু খুব কাজগুলো করছি এবং এটা দিন রাত কাজ হচ্ছে। কোথায় কোথায় আয়নাঘর আছে, কারা কারা ইনভলভ ছিল, কারা কারা কাদের কাদের নামগুলো আসছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা, কে কে এখানে অর্ডার দিত, সেগুলো আমরা ইনভেস্টিগেট করছি। এবং এই ইনভেস্টিগেশনে যেগুলো যখন এই প্রথম যে রিপোর্টটা আমরা এটার যেগুলো পাবলিশেবল, বিকজ এটার কিছু লিগাল ডকুমেন্ট থাকে, সেগুলো আমরা কিন্তু আপনাদের কাছে পাবলিশও করছি, আপনারাও সে অনুযায়ী রিপোর্ট করছেন। আপনারা দেখেন, আমরা যারা বাংলাদেশে এই গত 15 বছরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল সবাইকে খুঁজে বের করা হবে, সবাইকে আইনের আওতায় আনা হবে, এই বিষয়ে আমরা কমিটেড। আসসালামু আলাইকুম, আমি সালমান শাহ, কাজ করছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। নির্বাচনের বিষয়ে বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। তার পূর্বে এই গুম খুন কিংবা বিগত আন্দোলনে যারা সরাসরি হামলার সাথে বা ঘটনার সাথে জড়িত তাদের বিচার প্রক্রিয়া কতটুকু সম্পন্ন হতে পারে, আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেশের বর্তমান যে একটা আমরা মব জাস্টিসটা দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় শৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়েছে, এ বিষয়ে সরকার কতটুকু পদক্ষেপ নিচ্ছে এবং বর্তমান যে অপারেশন চলছে এটি কি মানবাধিকার পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? আপনি শেষের যেটা বলছিলেন সেটা সম্ভাবনা না, আশঙ্কা বলা উচিত ছিল। তো আমরা সেই অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে চিফ অ্যাডভাইজারের তরফ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে, যে অবশ্যই আমরা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারিম গভর্নমেন্টের থেকে সিকিউরিটি ফোর্সের কাছে নির্দেশনা গিয়েছে যে কারো যেন কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়, এইটা একটা। আর একটা হচ্ছে নির্বাচনের বিষয়ে আমার মনে হয় যে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি, এটা আমরা সেটা নিয়ে আইন মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা নিয়ে কাজ করছে। তারা যতটা কিছুদিন আগে দেখবেন, 2-3 দিন আগে প্রফেসর ইউনুস কিন্তু এটা নিয়ে বক্তব্য দিয়েছেন যে আমরা তাড়াতাড়ি করলে যেন অবিচার না হয়ে যায়, উনি কিন্তু এটার কথা বলেছেন। আমরা এমন কোনো তাড়াতাড়ি করব না যার জন্য একজনের উপরে আপনারাই তখন আবার লেখালেখি শুরু করবেন যে না এটা অবিচার হচ্ছে। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই, বিচার নিশ্চিত করতে চাই, এবং সেটাকে আপনারা দেখবেন যে এটা ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড সেটাও মেনটেন করা হবে। আপনারা মানে এই সরকার গুম খুনের বিচার করার ব্যাপারে কমিটেড, এই গুম খুনে যারা নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে একমাত্র শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছেন, আর যারা ছিলেন তারা তো দেশেই ছিলেন, এরা পালালো কি করে? পালাতে দিলেন কেন? এর মধ্যে যারা একজন মেজর জেনারেলও কিন্তু অ্যারেস্ট হয়েছেন, পালিয়ে গেছেন, এটা আপনার মানে 2-1 পালিয়েছেন, আরও বেশ কিছু লোক পালিয়েছেন। এবং দেশে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ছিল, 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো গভর্নমেন্ট ছিল না, আপনার এটা বুঝতে হবে। এবং প্রায় 14-15 তারিখ পর্যন্ত কিন্তু পুলিশও ছিল না, আমাদের ছেলেমেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তা আপনি এটা মানে আপনারা ভাবছেন যে আমরা কিছু করি না, আমরা 8 তারিখে এই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করে, তারপরে পুলিশকে, তার প্রথম দায়িত্ব ছিল যে পুলিশকে আবার তার ডিউটিতে ফিরিয়ে আনা। এখন পুলিশ যদি না থাকে, আমি আপনাকে বলছেন যে এই লোকটা ওইখানে পালিয়ে আছে, আমি কাকে পাঠাবো ওই লোকটাকে অ্যারেস্ট করার জন্য? তা আমাদের চেষ্টার তো অন্তহীন, আমরা চেষ্টা করছি। এই বিষয়ে আমাদের খুব বেশি আমি বলবো যে আমাদের কমিটমেন্টটা এখানে যে যারা যারা এগুলোই জড়িত বা যেই ধরনের মানে এই যে যারা পালিয়ে গেছে, যাদেরকে এখনও ট্রেস করা যাচ্ছে না, তাদেরকে খুঁজে বের করা। এবং এটার ওয়ান অফ দ্য এই যে অপারেশন ডেভিল হান্টসের ওয়ান অফ দ্য ফোকাস এরিয়া হচ্ছে যে এই লোকগুলোকে যারা ভয়ঙ্কর রকমের মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদেরকে বিচারের আওতায় তাদেরকে খুঁজে বের করা। আর আজকে আপনি প্রফেসর ইউনুস আরব আমিরাত সফরে যাচ্ছেন, তো এই বিষয়ে আমার কলিগ আজাদ মজুমদার কথা বলবেন। আমি দুঃখিত, এই বিষয়ে আপনাদের খুব বেশি প্রশ্ন নেওয়ার সুযোগ নেই, কারণ খুব অল্প কয়েক ঘন্টার মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে 2 দিনের সংক্ষিপ্ত সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য রওনা দেবেন। উনি সেখানে আরব আমিরাতের সরকার এবং রাষ্ট্রপ্রধান দুজনের সাথে আলোচনা করবেন
বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এর মধ্যে ভিসা ওপেনিং এবং জনশক্তি রপ্তানি বাড়ানো, পাশাপাশি এবং ট্রেড এবং ইনভেস্টমেন্ট এই বিষয়গুলো আছে। এছাড়াও বিশ্ব সরকার সম্মেলনে যেসব ডিগনিটারি উপস্থিত হবেন সেখানেও উনি বাংলাদেশ সহ বৈশ্বিক আসলে অনেক বিষয় যেগুলোতে মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেই ওনার অবস্থান জানিয়েছেন সেই বিষয়গুলোতে বক্তব্য রাখবেন এবং সেখানে সবার সাথে আলোচনা করবেন। এই 2 দিনের সফর শেষে উনি শুক্রবার দেশে ফেরত আসবেন।